শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসলে উদ্যোক্তা সম্মেলন জেনে আমি আসছি এখানে, এসে আবার দেখলাম যে কওমি উদ্যোক্তা সম্মেলন। এই কারণে আমি বলছি, আমি এবার আমার বাড়ি গিয়ে এমপি হিসাবে বাড়ি যাওয়ার পর একজন হুজুর আমার কাছে এসে বললেন যে এই মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু করা লাগবে। তখন আমি বললাম যে আপনারটা এমপিও হয় নাই। বলেন না, কওমি মাদ্রাসার ওইটা নাকি এমপিও হয় না, সরকারি সহযোগিতা ওইভাবে পাওয়া যায় না। তাই বললাম ঠিক আছে, আমার প্রাইভেট ফান্ড থেকে আপনি নিয়ে যান। তখন আমার মনে হইল আমার যে জীবন, এটা অনেকটা কওমি জীবনের মতোই। কারণ আমি দেখেন, মানে আমি সরকারি সহযোগিতা ছাড়া 49টা ব্রিজ বানাইছি আমার এলাকায়। আর সরকারি সহযোগিতা ছাড়া কওমিরা সারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সারা জীবন আওয়ামী লীগ করলাম, নৌকা দিয়ে পাইলাম না, ইগল মার্কা দিয়ে গেছি দিয়ে আসলাম। এটাও তো কওমির মতোই, এখন নিজে করি। এই জন্য এখন আর ভিতর থেকে খুব বেশি ভয় হয় না, মনে হয় যে আরে কেউ লাগবে না, উপরে আল্লাহ তো আছেন। আর যার আল্লাহর উপর ভয় থাকে, আল্লাহর উপর যার ভরসা থাকে, বলে না এটা কি আছে না যে বলে না, দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা। আমি আপনাদেরকে কি বলবো, আপনারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ, বলার নাই। শুধু এইটুকু বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না। আমরা যে ফ্যামিলি থেকে উঠে আসছি, যে পরিবার থেকে উঠে আসছি, আমাদের ঘামের কোনো বিকল্প নাই। আপনি যতই বুদ্ধি করেন না কেন, কাজ করতে হবে। আমি এমপি হওয়ার পরে যে পরিমাণ ঘাম ফেলছি এই 4.5 মাসে, আমার আগে যিনি এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন, তিনি গত 10 বছরে এত ঘাম ফেললেন নাই। কারণ ঘাম ফেলার চিন্তা এবং সংস্কৃতিতেই উনি ছিলেন না। এই জন্য এক সময় না এক সময় ওনাকে বিদায় নিতে হয়েছে। আমি গতকালকে 2:30টার সময় আমার এলাকা থেকে একটা নদীতে স্পিড বোট চালাই, যে এলাকায় আগে নদীটা ছিল একটা ময়লার বাগান, স্পিড বোট চালাই আমি আসছি 2:30টার সময়। ঘুমানোর পর সকালবেলা উঠে 9:30টার সময় গেছি এলজিডিতে। এইখানে একটা ব্রিজ ভেঙে গেছে আমার এলাকায়, গিয়ে তাদের সাথে একটু অনুরোধ করে আসছি যে আমার এই ব্রিজটা করে দেওয়া যায় কিনা। ওই এলজিডি আগারগাঁও থেকে আবার কোর্টে আসছি। আইসা একটা ক্লায়েন্ট আসছে উপজেলা নির্বাচনের জন্য, তার জন্য মামলা রেডি করলাম, করে আবার চলে গেছি সচিবালয় গিয়ে আপনার গণপূর্ত মন্ত্রী, মাননীয় মন্ত্রীর সাথে দেখা করছি, করে আমার একটা সমস্যা নিয়ে কথা বলছি আমার এলাকার। আবার আসছি কোর্টে আসার পর কোর্টে কিছুক্ষণ থেকে আবার নির্বাচন কমিশনে গেছি 3টার সময়। নির্বাচন কমিশন থেকে আবার মেট্রো রেলে চড়ে কোর্টে আসছি, কোর্ট থেকে এখন আপনাদের এখানে আসছি। আমি শুধু আপনাদেরকে বললাম যে আমাদের মতো লোকের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমাদের শরীর। আমাদেরকে কেউ সাহায্য করবে না, আমাদেরকে শরীর এবং আমাদের সততা দিয়ে এই বাংলাদেশের মাটিতে আমাদের পজিশন তৈরি করতে হবে। যারা বড় হয়ে গেছে, আর আমাদের সমস্যা তো আরেকটা, আমরা যে বড় হইতে পারতাম না তা না, বড় অনেক হইতে পারতাম, কিন্তু আমাদের বাধা দেয় আমাদের বিবেক, আমাদেরকে বাধা দেয় আল্লাহর ভয়। কারণ আমাদের সামনে যারা এখানে আছেন, আমার একটা বিশ্বাস, আপনারা যতই ব্যবসাপাতি করেন না কেন, আপনাদেরকে যদি বলা হয় যে চলো অন্যায়ভাবে কিছু লুটপাট করি, আপনারা জীবনও করবেন না। কারণ আমাদের যুদ্ধ করতে হয় ওইসব লোকদের সাথে যারা কম্প্রোমাইজ করে, যারা মেনে নিছে যে প্রয়োজনে দেশ বিক্রি করে দিব, তাও আমরা নিজেরা সফল হব। কিন্তু এটা আমরা পারি না, আমাদেরকে দিয়ে হয় না, কারণ আমাদের মা বাবা এটা শিখায় নাই আমাদেরকে। আমি আপনাদের জন্য দোয়া করতে আসছি। আমি আপনাদের চেয়ে যে বেশি জানি, যদি আমার পড়াশোনা ছিল হচ্ছে মার্কেটিংয়ে BBA করে পরে ব্যারিস্টার হয়েছি। আমার কাছে মনে হয়েছে মার্কেটিংয়ে পরে চাকরি করে আমার কুলায় উঠতে পারবো না,
ব্যারিস্টারে কিছু ভয় পায় মানুষ, বা আমার যদি ব্যারিস্টার না হইতাম পুলিশ হইলেও ভয় পায়। তিনটা প্রফেশন আছে আপনি মোটামুটি একটা চাপের উপর রাখতে পারবেন লোকজনকে। একটা হলো যদি আপনি উকিল হন, দেখেন কালো কোর্টে অনেকে ভয় পায়। আবার যদি আপনি পুলিশ হন, পুলিশরাও মানুষ কিছু ভয় পায়। আবার আছে আপনি যদি সামাজিক নিরাপত্তা চান, আপনি একজন ডাক্তার হইতে পারেন। আর আপনারা তো উদ্যোক্তা, আমি চিন্তা করি আমার সামনে যারা আছেন তারা তো এমনিতেই আমার চোখে সেলিব্রিটি, কারণ এই দেশে সবচেয়ে বেশি দাম দালালের, সবচেয়ে কম দাম উদ্যোক্তার। উদ্যোগ নিয়ে করা যে কি কঠিন। ডলারের দাম বাড়ে, কি পরিমাণ বাড়ছে ডলারের দাম। এখন যারা উদ্যোক্তা, যারা বিদেশ থেকে এখন মাল আনতেছে, তারা টের পাইতেছে যে কি অবস্থা। কিন্তু আপনি যদি খালি দালালি করেন যে ভাই তুমি মাল আইনা দিব, 3 দিনের কাম শেষ। আমাদের দেশের সিস্টেমটা এমন ভাবে রেডি হয়েছে যে মনে হইব যে পুরা সিস্টেমটাই দালালদের জন্য হয়েছে। মানে দালালদেরকে উৎসাহিত করার জন্য যা যা লাগে। আপনি দেখেন দালালদের কোনো লসই নেই। কোন দালাল শুনছেন গ্রাম থেকে শুরু করে ঢাকা পর্যন্ত লস করছে? বরং আমার মতো দোকান বন্ধ হয়েছে বহু, যারা উদ্যোক্তার দোকান বন্ধ হয়েছে অনেক। কিন্তু এইটা ঠিক, উদ্যোক্তারা দেশটারে বাঁচাই রাখছে। যদি সব দালাল হয়ে যায়, ধরেন আমরা সব দালাল হয়ে গেলাম, উদ্যোগ নিত কে? কিন্তু আমরা ফাউন্ডেশন আসি বুঝলে এরা দালালি করার সুযোগ পায়। তা আমি আপনাদেরকে বলবো যে বুদ্ধিটা একটু খাটান। আমি আমার এলাকা মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি। আপনি আমার এলাকায় যায়েন, 29.5 কোটি টাকার উপরে বরাদ্দ পাইছি। কয় টাকা? আগে জীবনে কোনো এমপি কইছে? কারণ কি? টাকা কি আমার পাতো? টাকা তো আমার 7 লাখ মানুষের। ভয় কিসের? আমি বাংলাদেশে কোন দেশে আপনারা উদ্যোক্তা হিসেবে আছেন জানেন? কেন আমি 29.5 কোটি টাকা পাইয়া আমি কেন ফেসবুকে আমার এলাকার মানুষকে বলে দিছি, এই কারণে বিচার দেওয়া হয়েছে সংসদ ভবনে আমার নামে। বলছে মাননীয় স্পিকার আমাদের খুব লজ্জা হয়। এই লোক সব বলে দেয়। মানে যে দেশে আমার পুরস্কার দেওয়ার কথা, এই দেশে স্পিকারে আমার নামে বিচার দেওয়া হয় যে আমি কেন বলে দিছি। বিশ্বাস করেন আমার আর এই দেশে থাকার তো দূরের কথা, আমার পৃথিবীতে মনে হয় যে এইভাবে বেঁচে থাকারই খুব একটা মানে হয় না। আমি এমন সব লোকরে ধরছি, এটাও কিন্তু আমি উদ্যোক্তা হই, কারণ আমি উদ্যোগ গ্রহণ করছি। কি উদ্যোগ? জান আপনারা সরিষার তেল, আপনারা এইসব বিভিন্ন উদ্যোক্তা। আর আমি উদ্যোগ গ্রহণ করছি 2 নম্বর মাল দইরা সাইজ করবো। আমার কথা হলো যে ভাই, এনিমি অফ দ্য স্টেট, দেশের শত্রু যদি মনে হয় তোমার আমি ছাড়তাম না। আমি আরো কিছু উদ্যোক্তা চাইতেছি। আমাদের যদি একটা কোনোদিন মহাসম্মেলন হয়, মনে রাখেন যে আমি যে উদ্যোক্তা দাবি করতেছি, এইরকম কিছু মহাসম্মেলনে যদি আমার সাথে আরো কিছু লোক পাই, তাইলে এই বাংলাদেশে কেউ পিছিয়ে রাখতে পারবে না, আমি বলে দিই। কোন দেশে আছে জানেন? আসি জানেন? এখন মানুষ কয় কি জানেন? কয় শুনো এই লোকটা অত খারাপ না, ভালোই। আমাকে কেমনে ভালো? অত দুর্নীতি করছে, সে ভালোই লোক কেমনে? কয় শুনো দুর্নীতি করলো, বিদেশে নিচে না টাকা। মানে দুর্নীতি করছে খারাপ না, খারাপ হইলো দুর্নীতি করে যে বিদেশে নিছে। কয় না, তারপর তো দেশে রয়েছে টাকাটা। মানে কতটা নষ্ট হইলে কইতাছে, কয় না শুনো বিদেশে নেয় নাই, দেশের মধ্যে দুর্নীতি করছে। এর মানে সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি কোন জায়গায় গেছে? যে অল্প নষ্টামিটারে মনে করা হয় যে এটা ঠিকই আছে। এটার সাথে আপনি ইমান আমল মিলানো যে কি কঠিন। আমার তো মনে হয় যে এই দেশে সৎ থাকা অনেকটা এই কিসের হাতের মধ্যে আংরা, এই যে জ্বলন্ত কয়লা রাখার মতো। পদে পদে আপনার যন্ত্রণা।
এত যন্ত্রণা নিয়েও আপনারা যে কাজ করতেছেন, আপনাদের প্রতি আমার দোয়া এবং সম্মান রইল। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। যারা বাংলাদেশে তৈরি করতে চায়, যারা বাংলাদেশের মানুষের জন্য এইরকম উদ্যোগ গ্রহণ করে, তাদের প্রতি আমি এমপি হিসাবে না, একজন মানুষ হিসাবে, একজন ভালো পরিবারের মানুষ হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করি। চলেন আমরা একসাথে, কেউ এই দল করি, কে এই দল করি, কিন্তু বাংলাদেশের জন্য যেন আমরা একমত হই এবং বাংলাদেশটাকে যেন আমরা অনেক দূর নিয়ে যাই। আর আমার এলাকায় আপনাদের দাওয়াত থাকলো, আপনারা যারা উদ্যোক্তা আছেন, আমার এলাকা কিন্তু আমি এত সুন্দর করতেছি, পর্যটন নগরী ঘোষণা করতেছি। আমি, আপনারা জানেন না কতগুলা কাজ করতেছি। আপনারা আমার এলাকায় ভিজিট করে যান, দেখবেন নতুন নতুন বিজনেস ফর্মুলা আমি আমার এলাকায় আনতেছি। আপনারা জানেন আমার এলাকায় 24টা চা বাগান আছে, আমার এলাকায় 2টা বন ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট আছে, সাতচুরি এবং রেমাকালেঙ্গা। আমাদের একটা স্থলবন্দর আছে, ইন্ডিয়ার সাথে বর্ডার আছে।